আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, সম্প্রতি বাংলাদেশে নারীবাদী আন্দোলন শুরু হয়েছে। তথাকথিত নারী স্বাধীনতার নামে এই আন্দোলনের কি লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ পর্বে পর্বে। আজকে আমরা এই সিরিজ ভিডিওর প্রথম পর্বে আলোচনা করব নারীবাদী আন্দোলন সূচনার ইতিহাস, কেন, কোন দেশ থেকে, কাদের বিরুদ্ধে এই নারীবাদী আন্দোলন শুরু হয়েছিল, আমাদের ভারত উপমহাদেশে এই নারীবাদী আন্দোলনের সূচনা কার হাত ধরে এবং কেন হয়েছিল। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে ব্যাপারটা, সেটি হচ্ছে কেন কোনো মুসলিম রাষ্ট্র থেকে নারীবাদী আন্দোলনের সূচনা ঘটেনি। তো দর্শক, আমরা নারীবাদী আন্দোলনের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখি এই আন্দোলনের সূচনা প্রথম হয়েছিল যুক্তরাজ্য থেকে। 18শো শতাব্দীর শেষ দিকে যুক্তরাজ্যের লেখক মেরি ওয়েলস্টনক্রাফট এবং দার্শনিক জন স্টুয়ার্টের হাত ধরে এই আন্দোলন শুরু হয়েছিল। দেখুন, এই আন্দোলন শুরু হবার কারণ ছিল তখন যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে নারীদের অধিকার ছিল না, কর্মক্ষেত্রে তারা অবহেলিত ছিলেন, তাদের ভোটাধিকার ছিল না, শিক্ষা বঞ্চিত ছিলেন, এমনকি বিভিন্ন জায়গায় নারীরা অবহেলিত ছিলেন, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিলেন। দর্শক, আপনারা জানলে অবাক হবেন, আমেরিকা স্বাধীন হয়েছিল 1776 সালে। সেখানে নারীদের ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল 18শো শতাব্দীর মাঝামাঝি সময়, এবং তারা দীর্ঘ 72 বছর আন্দোলন করার পরে 1920 সালে এসে নারীরা ভোটাধিকার পেয়েছিলেন সংবিধানের 19তম সংশোধনীর মাধ্যমে। আর আমরা অবাক হই, একটা রাষ্ট্র স্বাধীন হবার পরে 72 বছর পর্যন্ত নারীরা তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিলেন, এবং তারপরে এসে 19তম সংশোধনের পরে কিন্তু তারা সেখানে ভোটাধিকার পেয়েছিলেন। অথচ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকেই এখানে কিন্তু নারীদের শুরু থেকেই ভোটাধিকার ছিল, কর্মসংস্থানের অধিকার ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার অধিকার ছিল। এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারী সমাজ কখনোই শিক্ষা বঞ্চিত ছিলেন না, অধিকার বঞ্চিত ছিলেন। তার আমরা বুঝলাম যে খ্রিস্ট শাসিত রাজ্য, সবচেয়ে আধুনিক, উন্নত এবং নারীবাদের স্বর্গ রাজ্য যে রাষ্ট্রকে বলা হয়, সেই রাষ্ট্রেই কিন্তু নারীদের কোনো অধিকার প্রতিষ্ঠিত ছিল না। সেখানে থেকেই কিন্তু এই নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, তাদের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, মাতৃত্ব অধিকারের জন্য, শিক্ষার অধিকারের জন্য, কর্মসংস্থানের অধিকারের জন্য। অতএব আমরা বুঝলাম যে কোনো মুসলিম রাষ্ট্র থেকে নারীবাদী আন্দোলনের সূচনা হয়নি। আপনি যদি তাকান যে আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে এবং ইসলামী ইতিহাসের ঐতিহ্যে পরতে পরতে আমরা যদি দেখি, কোথাও কোনো নারীরা অবহেলিত ছিলেন না। তার কারণ ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নারীদের সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। শুধু সমান অধিকার নয়, বরং তিনি নারীদের অগ্রাধিকার দিয়ে গিয়েছিলেন। আমরা জানি হযরত আয়েশা, হযরত খাদিজা এবং নবীজির যত স্ত্রী ছিলেন, তারা প্রত্যেকে ওই সময় সবচেয়ে আধুনিক নারী ছিলেন। ওই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যবসায়ী নারী ছিলেন। আরবের অন্যান্য ধনাঢ্য মানুষদের চেয়ে তিনি কোনো অংশে কম ছিলেন না। তার ব্যবসা সেই আরব থেকে শুরু করে মিশর এবং সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ছিলেন হযরত খাদিজা। হযরত আম্মা জান আয়েশার দিকে লক্ষ্য করেন, পুরুষরা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইসলামী জ্ঞানের উচ্চ ধারা হাদিস এবং কোরআনের যে বিশুদ্ধ বর্ণনা যেভাবে পুরুষরা দিয়ে গেছেন, হযরত আম্মা জান আয়েশাও কিন্তু সেভাবেই শুধু নয়, তাদের অনেকের চেয়ে অগ্রাধিকার এখানে তিনি ইতিহাসে রেখে গেছেন। তার থেকে আমরা শত শত বিশুদ্ধ হাদিস পেয়েছি, কোরআন এবং সুন্নাহর অসংখ্য মাসালা আমরা তার কাছ থেকে পেয়েছি। এভাবে যে একজন ফকি সাহাবিয়া ছিলেন, আমরা দেখি শুধু এতটুকুই নয়, হযরত আম্মা জান আয়েশা সহ নবীর যত সহধর্মিণী ছিলেন, প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দান পর্যন্ত তাদের অধিকার বিস্তৃত ছিল। তারা সেখানে কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবীদের সেবা শুশ্রূষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের সরঞ্জামে সাজিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছিলেন, কোনো অংশে পিছিয়ে ছিলেন না। আপনারা যদি লক্ষ্য করেন, বাদ দিলাম যে সাহাবায়ে কেরাম এবং নবী যুগ না হয় বাদ দিলাম, আপনি লক্ষ্য করুন একাদশ শতাব্দীতে শুধুমাত্র দিমাশক শহরে, সেখানে 11টি একাডেমি, শিক্ষা একাডেমি এবং 5টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এই সবগুলোর প্রতিষ্ঠাতাও ছিলেন মুসলিম নারীরা, এবং এর বিশ্ববিদ্যালয়গুলোর প্রিন্সিপাল এবং এর পরিচালক বোর্ডেও ছিলেন এই নারীরা। তাহলে আমরা লক্ষ্য করি যে নারীরা মুসলিম ইতিহাসের প্রত্যেকটা যুগে যুগে শিক্ষা, বিজ্ঞান, কর্মসংস্থান, ধর্ম, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমস্ত ক্ষেত্রে নারীদের অবদান ছিল অসামান্য। যার ফলে কোনো জায়গায় নারীর অবহেলিত ছিল না, কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে নারীরা অবহেলিত ছিলেন না। যার ফলে কিন্তু এই নারীবাদী আন্দোলন কোনো মুসলিম রাষ্ট্র থেকে সূত্রপাত ঘটেনি। দর্শক,
এবার আমরা লক্ষ্য করি আমাদের ভারত উপমহাদেশে কবে থেকে নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল, কাদের বিরুদ্ধে হয়েছিল, কাদের হাত ধরে হয়েছিল এবং কোন সমাজের নারীরা অধিকার বঞ্চিত ছিলেন। আমরা লক্ষ্য করে দেখি 19 শতকের মাঝামাঝি সময়ে এসে রাজা রামমোহন রায় এবং আমাদের উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরেই কিন্তু এখানে নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল। কেন হয়েছিল? তার কারণ ছিল এখানে হিন্দু ধর্মের মধ্যে সতীদাহ প্রথা, বাল্য বিবাহ এবং বিধবা নারীদেরকে যে লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা এবং তাদের যে পিতার যে সম্পত্তি ছিল তা থেকে মেয়েদেরকে বঞ্চিত করা হতো এবং কর্মসংস্থান নারীদেরকে অচ্যুত মনে করা হতো। তারপরে প্রিয়র অবস্থায় নারীদেরকে অপমানজনক অবস্থানে দেখা হতো এবং কোনো জায়গায় শিক্ষা, কর্ম, সংস্থান, সংস্কৃতি কোনো জায়গায় নারীদেরকে জায়গা দেওয়া হতো না এই হিন্দু অধ্যুষিত সমাজে। এর ফলেই কিন্তু সেই সমাজে এই নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল। অতএব আমরা লক্ষ্য করলে দেখি ইতিহাসের পরতে পরতে এই নারীবাদী আন্দোলনের সূচনা হয়েছিল 1800 শতকের শেষ সময়ে এসে এবং আমাদের এই উপমহাদেশে আন্দোলনের সূচনা হয়েছিল 19 শতকে এসে। কিন্তু কোথাও কোনো মুসলিম রাষ্ট্রে এই নারীবাদী আন্দোলন এর মধ্যে ঘটে গেছে বা হয়েছে এটা আমরা লক্ষ্য করি না। তার মানে বুঝলাম যে ইসলাম ধর্ম এবং ইসলাম অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে সবসময় নারীরা সম্মানিত ছিলেন, সবসময় নারীরা অগ্রাধিকার প্রাপ্ত ছিলেন, যার ফলে কখনোই তারা এটা মনে করেননি, তারা অনিরাপত্তা বোধ করেননি, তারা কখনোই নিজেদেরকে হীনম্মন্যতা বোধ করেননি। অতএব আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশে এই তথাকথিত নারীবাদী আন্দোলনের নামে মূলত LGBTQ এবং অবাধ বেহায়াপনা, বেলেল্লাপনা এবং নগ্নতার স্বাধীনতায় মূলত তারা চাচ্ছে। ইয়েমেনের নোবেল বিজয়ী নারী তাওয়াক্কুল কারমানকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি একজন নোবেল বিজয়ী নারী, আপনি পৃথিবীর এত আধুনিক একজন সমাজের প্রতিনিধিত্বকারী নারী, কিন্তু আপনি কেন হিজাব করছেন, আপনি কেন বোরকা পরছেন? তো তিনি বলেছিলেন যে দেখুন, পৃথিবীর যখন বিজ্ঞান ছিল না, বস্ত্র ছিল না, কোনো আধুনিকতা ছিল না, মানুষ সেই সময়ে তাদের লজ্জা ঢাকার জন্য গাছের পাতা ব্যবহার করত, ছাল বাকল ব্যবহার করত এবং তখন মানুষ বিবস্ত্র ছিল, উলঙ্গ থাকতো। কিন্তু যখন সমাজ আস্তে আস্তে ডেভেলপ করেছে, সমাজে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, বস্ত্র আবিষ্কার হয়েছে, তখন থেকেই মানুষ আস্তে আস্তে সামাজিক হয়ে উঠেছে, আধুনিক হয়ে উঠেছে এই বস্ত্র পরিধান করার মধ্য দিয়ে। সুতরাং বস্ত্র হরণ করার যে আন্দোলন, বস্ত্র খোলার যে আন্দোলন, এটা তো আধুনিকতাকে ছেড়ে সেই পশ্চাৎপদতার দিকে ফিরে যাওয়া। এটাকে তো কখনো আধুনিকতা বা বিজ্ঞান মনস্কতা বলা যায় না। সুতরাং যারা এই বস্ত্র হরণের আন্দোলন করতে চান, যারা এই নগ্নতার আন্দোলন করতে চান, তারা মূলত বিজ্ঞান, সামাজিকতা, আধুনিকতার কিছুর সাথেই সম্পর্ক রাখেন না, তারা বরং সেই পশ্চাৎপদতা কি আমাদের বাংলাদেশে আবার নিয়ে আসতে চাচ্ছেন। সুতরাং এই আন্দোলনকে যৌক্তিকভাবে নিরুৎসাহিত করতে হবে এবং রাষ্ট্রকে কার্যকরভাবে এই আন্দোলন দমিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করতে হবে। দর্শক, আগামী পর্বে আমরা আলোচনা করব এই নারীবাদী আন্দোলনের অন্যান্য অনুষঙ্গ এবং নারীবাদী আন্দোলন কত প্রকার এবং পৃথিবীতে কোন কোন দেশে কয় ধরনের নারীবাদী আন্দোলন আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই সিরিজ আলোচনার সাথেই থাকুন। এই আন্দোলনের ফাঁকফোকর সম্পর্কে অবশ্যই আপনি জানুন, এই আন্দোলনকে না বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।